সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ডাক্তার জাহিদুর রহমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। অনিক রায়, আপনার কাছ থেকে একটু শুরু করি। আপনারা তো নতুন দলের কথা যখন আমরা বলি তখন আমরা নতুন একটি পন্থার কথা বলি, যে মধ্যম পন্থা। জাহিদ ভাই কিছুক্ষণ পর বলবেন যে না, মধ্যম পন্থা আগে থেকেই ছিল, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা মধ্যম পন্থাটা একটা নতুন করে আলোচনায় এসেছে, আমরা নতুন করে সেটা নিয়ে কথা বলছি। আমি এই প্রশ্ন দিয়েই শুরু করি, আপনাদের দলের নতুন কি থাকবে যেটি বিদ্যমান দলগুলোতে নেই? প্রথমত আমাদের দলে একটা বিষয় হলো কি, গত 15 বছরের একটু রিডিংটা জরুরি। গত 15 বছরে দেখবেন যে আই হেট পলিটিক্স, এই বিষয়টা আসলে প্রচণ্ড পরিমাণে দেখা গেছে যে আমাদের জেনারেশনের মধ্যে ঢুকেছে, যে আমরা ঠিক রাজনীতি বিমুখ, আমরা রাজনীতি করতে চাই না, আমরা রাজনৈতিক জিনিসপত্রের সাথে যুক্ত হতে চাই না। আর যেটা হয়েছে যে একটা গত 15 বছরে মনে করেন যে ছাত্রদের, বিশেষ করে যে ছাত্রলীগের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে এক প্রকার যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের যে দখলদারিত্ব, এই সবের বাইরে গিয়ে একটা বিশাল পরিমাণে তরুণ সমাজ কিন্তু আসলে আপনি দেখবেন যে তারা হয় বিদেশ যাওয়ার ব্যাপারে আগ্রহী, যে ঠিক আছে আমরা বিদেশ চলে যাব, আমরা দেশে কাজ করব না। ফলে সেই জায়গা থেকে প্রথমত আমি বলতে পারি যে একটি উদ্যমী তরুণরা, যে একটা বড় অংশের তরুণরা আসলে আমাদের পার্টিতে আছে, যেটি হয়তো বা বাংলাদেশের যে রাজনীতির যে স্পেকট্রাম, সেটার মধ্যে একটা নিউ আইডিয়াস এবং প্রচণ্ড নতুন মনে করেন আলোচনা এবং নতুন পদ্ধতি নিয়ে আসার ব্যাপারে আমরা আগ্রহী। এছাড়া আপনি যদি বলেন যে আমাদের মধ্যে নতুন কি আছে, যে আমি প্রথমত যদি একটি বিষয়ের দিকে লক্ষ্য করি, যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো, তাদের যে হেরিটেজ, আপনি দেখবেন যে তারা বাইরে যতই গণতন্ত্র ডেমোক্রেসির কথা বলুক, কিন্তু দলের ভিতরে যে গণতন্ত্রের প্র্যাকটিস বা দলের ভিতরে যে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা, সেই জায়গায় আসলে দেখা গেছে যে মেজরিটি পার্টি আসলে খুব একটা ঠিকঠাক অবস্থানে থাকতে পারে না ডেমোক্রেসি নিজের দলের ভিতরে প্র্যাকটিস করার ক্ষেত্রে। আমরাও এখন পর্যন্ত খুব পেরেছি তা আমরা বলবো না, কিন্তু আমাদের মধ্যে একটা বড় ধরনের চেষ্টা আছে যে আমাদের নিজেদের ভিতরে যে এমনভাবে একটা পলিসি আমরা তৈরি করা, যেই পলিসির মাধ্যমে আমাদের দলটা সারা বাংলাদেশের মানুষের কাছে ট্রান্সপারেন্ট থাকবে। আমরা কিভাবে আমাদের লিডারশিপ তৈরি করা হয়, কিভাবে আমাদের ফাইন্যান্সিয়াল পলিসিগুলো নেওয়া হয়, বা কিভাবে আমরা সাংগঠনিক কাজ করি, সেই জিনিসগুলো যেন ট্রান্সপারেন্সি হয়। সো সেই জিনিসগুলো ট্রান্সপারেন্ট রাখা আমাদের ইচ্ছা রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের মেজরিটি দলের মধ্যে আপনি এই ট্রান্সপারেন্সিটা অভাব পাওয়া যায়। তো সেই জায়গাগুলোতে আমরা কাজ করছি। এছাড়াও আমরা কাজ করছি যে আসলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কি প্রয়োজন, মানে এই মুহূর্তে বাংলাদেশে কে আপনি যদি লক্ষ্য করেন, আমরা নানান রকম আমাদের 71 সালে যে মহান মুক্তিযুদ্ধ, আমাদের মার্চ মাস চলছে, কিছুদিন পরে আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, এই যে আমাদের এত লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ, তাদের যে জীবন ত্যাগ করা, কিন্তু তাদের যেই ফসলে আমরা যে দেশটা পেলাম, সেই দেশটাতে আমরা একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে যেতে পারলাম না। আমরা নানান রকম আমলাতান্ত্রিক, পরিবারতান্ত্রিক, মাফিয়াতন্ত্র, নানান কিছু দিয়ে আমাদের কিন্তু আসলে 53 বছরের এই হিস্ট্রিটা গিয়েছে। এর মধ্যে দুর্নীতি, লুটপাট, এগুলো খুবই অহরহ ঘটনায় পরিণত হয়েছে। ফলে এর থেকে বের হয়ে একটা নাগরিক রাজনীতি তৈরি করা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে আসলে শুধু জনগণ না, একজন নাগরিক হিসেবে যে তার মৌলিক অধিকারগুলো রয়েছে, যেগুলো রাষ্ট্র আসলে বাধ্য তাকে দেওয়ার জন্য, সেই জায়গাটা তৈরি করার জন্য আমরা, অন্য রাজনৈতিক দলগুলো এটা মুখে বলে, আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা হলো ওই জায়গাটাতেই, আমাদের মূল ফোকাসটাই ওই জায়গা, যে মানুষের যে নাগরিক অধিকারগুলো রয়েছে, সেই নাগরিক অধিকারগুলো শুধু নয়, আপনারা একেবারে সেটা বাস্তবে প্রমাণ করার জন্য আমাদের আপনাদের সবথেকে বড় জায়গা। সব দলেরই তো আসলে টার্গেট থাকে নির্বাচনকে ঘিরে, জনগণের কাছে। আপনি বলছিলেন যে আপনাদের মাঠ পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে, নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনাদের প্রস্তুতি চলছে। যাতে নির্বাচন প্রশ্নে আপনাদের প্রস্তুতি কেমন, সেটা যদি জানতে চাই। প্রথমত বিষয় হলো, আমাদের দলের বয়স মাত্র 2 সপ্তাহ হয়েছে, তো এখনই একেবারে বলা কঠিন, কিন্তু আমরা মনে করেন যে আমরা যেহেতু আমাদের খুব বেশি দেরি নেই আসলে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা যে প্রসেসটার মধ্যে ছিলাম, আমরা জাতীয় নাগরিক কমিটি করেছি, বা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় কমিটি করা হয়েছে, সেই জায়গা থেকে দেখা গেছে অনেক রকমের লোক এসেছে, কিন্তু গত 6 মাসে আমরা কিন্তু একটা ফিল্টারিং প্রসেসের মধ্যে দিয়েও যেতে পেরেছি, যে কত মানুষ আসছে, তাদের মধ্যে আসলে কার কীরকম ভূমিকা, কে কীরকম কাজ করতে পারে। তো সেই জায়গাগুলোও কিন্তু আমাদের রেডি। সো আমরা সেই জায়গা থেকে আমরা যেটা করছি, এই মোমেন্টে আমাদের সারা বাংলাদেশের সাংগঠনিক সফর চলছে, সাংগঠনিক সভা হচ্ছে, আমরা কিভাবে দলটা শক্তিশালী করতে পারি লোকাল জায়গায়। কারণ একটা দল মানে তো শুধু জাস্ট 6 মাস পরে নির্বাচনের বিষয় না, এটা একটা লং লাস্টিং এফেক্ট থাকতে হবে। ফলে শুরুতে আসলে যেই বীজ আমরা বপন করব, সেটা থেকেই আসলে গাছটা আসবে, গাছটা বড় হবে আর কি। সেটাই আসলে ডিপেন্ড করবে যে মানে যে ফলটা মিষ্টি হবে না ফলটা টক হবে। সো আমরা ওই জায়গাটাতে আমাদের যে বুনিয়াদী কাজটা, সেই কাজটার ব্যাপারে বেশি মনোযোগ এই মোমেন্টে আমাদের রয়েছে। আমরা সেই জায়গাটা তৈরি করতে চাই। আর নির্বাচন যে সময়ই হোক, সেই নির্বাচনে
পার্টিসিপেট আমরা বাকি বাংলাদেশে যেভাবে রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করে আমরাও পার্টিসিপেট করব, এবং শুধু পার্টিসিপেট না, আমরা সেটার জন্য আমাদের নিজস্ব যে প্রস্তুতি, যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেই নির্বাচনে কি আপনারা অংশগ্রহণ করবেন? যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সেই নির্বাচন আমরা তো প্রথমেই বলছি আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা সকল নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করব, কিন্তু আমাদের যেই ডিসেম্বর আসার আগেই, আমি যদি ভুল করে না দেখি এখনো আমাদের কাছে অনেকখানি সময় বাকি, যেই সময়ে আসলে রাষ্ট্রের জায়গা থেকে এত বড় একটি গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো জায়গায় আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। যেমন মনে করেন যে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, কিন্তু সেই সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো, সেটা নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে। আমরা খুবই আশাবাদী যে এই ঐক্যমত কমিশনে প্রত্যেকটি রাজনৈতিক দল একত্রে বসে আমরা আসলে কী ধরনের সংস্কার করতে পারি। আমরা নিজেরাও জানি সব সংস্কার এমন না যে ইলেকশনের আগেই করতে হবে, কিন্তু কিছু সংস্কার আছে যেগুলো স্বল্প মেয়াদের মধ্যে করা যাবে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। এতক্ষণ অনেক রায়ের কথা শুনছিলেন, তারা তাদের নতুন দলের কথা বলছিলেন, কি চান সেখানে, কিভাবে কাজ করতে চান, কেন তারা আলাদা। আপনার কাছে কি নতুন দলটিকে গতানুগতিক যে দলগুলো থেকে সেগুলো থেকে কি আলাদা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে সেটিও জানবো। ধন্যবাদ। খুব বেশি নতুন কিছু আছে তা না, আমি নতুন দু একটা ব্যাপার আছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্মের পর একটা পলিটিক্যাল মুভমেন্ট থেকে একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছে, এটা একেবারেই নতুন। যেমন ধরি আমাদের এর আগে খুব সাকসেসফুল পলিটিক্যাল মুভমেন্ট যদি বলি, সেটা ছিল 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, কিন্তু সেটা তখনকার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর একটা মুভমেন্ট ছিল। ফলে সেই পতনের পর নতুন কোনো শক্তির আবির্ভাব হয়নি। এবার বিভিন্ন রাজনৈতিক দল মাঠে থাকলেও নেতৃত্বের জায়গায় সামনে ছিল এমন সব তরুণরা যারা রাজনৈতিক দল করছিলেন না। ফলে যেটা দাঁড়ালো যে তারা এই যে একটা নতুন শক্তি, সেটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এটা একটা নতুন ব্যাপার ইন এনি কনসিডারেশন। নাম্বার 2 হচ্ছে একটা নতুন ব্যাপার আছে, এটা তাদের জন্য ভালো হবে না খারাপ হবে ডিবেটেবল। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এটা একটা দুর্বলতাও হয়ে দাঁড়াতে পারে। সেটা হচ্ছে বেশ নতুনদেরকে নিয়ে একটা দল, এটা যে একেবারে হয়নি তা না, দীর্ঘদিন হয়নি, আমি এভাবে বলবো। সেটা হচ্ছে জাসদ যখন হয়েছিল, জাসদও কিন্তু খুবই তরুণদের দল ছিল। যিনি প্রধান ছিলেন, যিনি রহস্য পুরুষ ছিলেন, তারাও ইন দেয়ার আর্লি 30s, 32, 33, 34 বছর ছিল সর্বোচ্চ বয়স, আর তো নিচের দিকে ছিলই। সো একটা উদাহরণ আমাদের আগে আছে। ঠিক বহু বছর পর 50 বছরের বেশি সময়ের পর আরেকটা এরকম উদাহরণ হলো, যেখানে একেবারে ইয়াং পিপল একটা দল তৈরি করেছেন। সো এই দুটো জিনিস একদম নতুন। বাকি যেগুলো আসে, যেমন ধরুন ওনারা ক্ষমতায় গেলে কি করবেন, ওনার ক্ষমতা যাওয়া ছাড়া আসলে আমরা দেখতে পারবো না, সুতরাং ওনাদের যাবতীয় কথাবার্তা যা আছে ওগুলোকে আমরা রেটরিক্যাল মনে করব। খুব স্বাভাবিক, যতদিন পর্যন্ত আপনি ক্ষমতায় যাচ্ছেন না ততদিন পর্যন্ত আসলে মানুষের দেখার সুযোগ নেই। এখন পর্যন্ত আপনি কেমন দেখছেন যে তাদেরকে ঘিরে, তারা তো বলছিলেন যে আসলে জনগণের কাছে পৌঁছানো তাদের মূল আসলে লক্ষ্য, বা তারা হচ্ছে সবকিছু ক্লিয়ার রাখতে চান তাদের দিক থেকে, সেই বিষয়গুলোর প্রতিশ্রুতি দিচ্ছেন। ওই জায়গাটায় আসছি এক্স্যাক্টলি। ক্ষমতায় গেলে কি করবেন, কল্যাণ কিভাবে করবেন, কিভাবে ওয়েলফেয়ার দেবেন, সেটা ক্ষমতায় গেলে দেখা যাবে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাদের কিছু নতুন জিনিস দেখানোর সুযোগ ছিল, যেখানে তারা ফেইল করেছে। আমি একদম সরাসরি বলছি, এই দলটার প্রতি আমার অসাধারণ শুভকামনা আছে, কিন্তু তারপরে এই কথাগুলো বলতে হবে, দে আর ইন পলিটিক্স নাও, তো তাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হবে। এই যে ট্রান্সপারেন্সি, বিশেষ করে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির কথা অনেক বলছিলেন, এই দলটার ফান্ডিং নিয়ে জনাব নাহিদ ইসলামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কিছুদিন আগে যে কারা দাতা কারা, তিনি তাদের নাম প্রকাশ করে উনি বলছেন যে অনেক ধনী তাদেরকে ডোনেট করছেন, এবং সিকিউরিটি ইস্যু আছে, এটা নিয়ে তাদের নিরাপত্তা হবে কিনা ইত্যাদি ইত্যাদি কথা। এই যে অস্পষ্টতা, এটা প্রবলেম। নাম্বার 2, তাদের অফিস এবং কিছুদিন আগে একটা ইফতার পার্টি নিয়ে কেউ প্রশ্ন করেছেন, আমি করিনি, কিন্তু কেউ প্রশ্ন করেছেন, এই আলাপ হয়েছে, এই প্রশ্নটা ফেস কেন করতে হবে? একটা দল যদি এমন হতো যে ইয়াস আমার এই প্রোগ্রামে এত টাকা খরচ হয়েছে এইভাবে, এটা কেউ বলার আগে যদি তারা বলতেন, ওনারা পরিষ্কার করে দিতে পারতেন, আমাদের অফিস বা আমাদের এই জায়গায় আমাদেরকে এরা ডোনেট করছেন, এটা হলে না আমরা এই জায়গাটাকে ভিন্ন কিছু বলে দেখতে পারতাম, কিন্তু সেটাও আসলে হয়নি। আর আরেকটা জিনিস হয়তো সামনে দেখবো, যেটা অনেক নিজেও স্বীকার করছে, সেটা হলো ডেমোক্রেটিকলি তাদের নেতা কিভাবে নির্বাচন, এটা তাদের যখন পূর্ণাঙ্গ কমিটি হবে তখন তারা কাউন্সিল করছেন কিনা, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে করছেন কিনা, সেগুলো আমরা তখন বুঝবো। কিন্তু সোফার আমি যদি বলি, এখন পর্যন্ত তারা যে খুব ভিন্ন কিছু দেখিয়েছেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে, আমি একমত নই। তবে হ্যাঁ, একটা জিনিস তাদের শক্তির আছে, আরেকটা যেটা আমার কাছে নতুন বলবো, আমি এদের সামনেই বলতে চাই, সেটা হলো ইয়াং হলেও তারা অন্তত, যারা অন্তত মিডিয়ায় আসছে, অনেকের সাথে আমি
শো করেছি এবং আই ফাউন্ড দেম তারা যথেষ্ট পড়াশোনায়, বলায়, এক্সপ্রেশনে যথেষ্ট প্রস্তুত আছে। যথেষ্ট প্রস্তুত আছে, সেই প্রস্তুতি আমরা নির্বাচনেও যেন দেখতে পাই। কিন্তু আরেকটা কথা একটু বলে রাখা জরুরি, মধ্যপন্থা বিষয়ক আলাপটা যেহেতু আসলো, কিছুদিন আগে আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলেছি। ওনাদের একটা প্রবলেম আছে, এটা ওনাদেরকে মাথায় রাখতে হবে। আমি একটু রেফার করে একটা প্রোগ্রাম, ওনাদের একজন খুবই সিগনিফিক্যান্ট নেতা সামান্তা শারমিন, তার সাথেও আমি শো করেছি। শি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, চমৎকার মানুষ, চমৎকার বলেন। কিন্তু একটা টক শোতে আমি দেখলাম যে ওনার বিভিন্ন প্রশ্নে অবস্থান নেয়াতে তিনি দ্বিধা করছেন, সরাসরি কোনো উত্তর দিচ্ছেন না। আচ্ছা, এখন মধ্যপন্থার প্রবলেমটা কোন জায়গায়? মাই আর্গুমেন্ট ইজ, আমাদের একটা পলিটিক্যাল স্পেকট্রাম আছে, বাম, মধ্যবাম, মধ্য ডান। এখন মধ্য ডান থেকে মধ্য বামের পুরোটাকেই কেউ মধ্যপন্থা বলেন, মানে সেন্টার রাইট, সেন্টার লেফট কেউ মধ্যপন্থাই বলেন। আচ্ছা, কেউ আছে র্যাডিক্যাল সেন্ট্রিস্ট, একেবারে মাঝেই থাকবো। আচ্ছা, র্যাডিক্যাল সেন্ট্রিস্টও না ডিফাইন করা কঠিন, মানে পলিটিক্যাল সায়েন্সে এগুলোর কোনো অ্যাবসলিউট কোনো ডেফিনেশন নাই। কেউ লিবারেলদেরকেও সেন্ট্রিস্ট বলে। এখন তারা আসলে কোনটা মধ্যপন্থী, মানে মধ্যপন্থা ইটসেলফ ইজ আ স্পেকট্রাম হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মধ্যপন্থা কিন্তু একদম ফিক্সড কিছু না, ওইটা একটা স্পেকট্রাম। সেই স্পেকট্রামের কোন জায়গায় তারা আছেন সেটি এখনো পরিষ্কার আপনি মনে করছেন? অনেকটা এটার কি উত্তর দেবেন আপনারা আসলে মধ্যপন্থার কোন জায়গাতে আছেন? কোন মধ্যপন্থা? আমাদের মনে হয় কি আসলে আমরা আসলে কোন জায়গায় রয়েছি সেটা আসলে মুখে বলার থেকে আমরা যখন আমাদের কর্মসূচিগুলো খুব কম সময়ের মধ্যে ডিক্লেয়ার করা শুরু করব, যে আমাদের প্রোগ্রামসগুলো কি, আসলে যে আমরা বাংলাদেশের জন্য আমাদের প্রোগ্রাম কি, আমরা বাংলাদেশকে কিভাবে দেখি, কোন জায়গায় নিয়ে যেতে চাই, তো সেই কর্মসূচিগুলো যখন আমরা ডিক্লেয়ার করব, আমার বিশ্বাস তখন আসলে এই যে একটা কনফিউশন যে জায়গাগুলোতে রয়েছে, এই কনফিউশনগুলোও আসলে কমে যাবে। আর আরেকটা বিষয় হলো খুব সিম্পল, এই যে আমাদের দিকে নানান রকম প্রশ্ন আসছে, যেমন সাপোজ মনে করেন ফিনান্সিয়াল বিষয় নিয়ে প্রশ্ন আসছে বা নানান রকমের বিষয় নিয়ে প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোকে কিন্তু আমরা স্বাগত জানাই। কারণ আমরা মনে করি যে আমরা আসলে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা যতখানি আসলে এক্সপিরিয়েন্স, তার থেকে আসলে আমরা যেই মানুষ আমাদের ডিল করতে হচ্ছে বা যত মানুষের সাথে আমাদের দেখা করতে হচ্ছে, তারা আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স। ফলে কোয়েশ্চেনগুলো যখন আসে, এই কোয়েশ্চেনগুলোর অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে উত্তর থাকে না, আমরা বলতে পারি না ঠিকঠাক মতো। কিন্তু এই যে প্রশ্নটা আমি রিসিভ করলাম, এই রিসিভিংয়ের মধ্য দিয়ে আমি কিন্তু নিজের মাথায়ও এই জিনিসটা আমি ঘুরাই। দেখা যায় আমরা আরও 3 জনের সাথে কথা বলি, তখন দেখা যায় আমরা আমাদেরই প্ল্যানগুলোকে আরও রেকটিফাই করতে পারি, আমরা আমাদের প্ল্যানগুলোকে আরও সলিড করতে পারি। সো সেই জায়গা থেকে আমরা এই যে বিভিন্ন রকমের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোকে আমরা আপনাদের দিকে তো আসলে নানান ধরনের প্রশ্ন আসে, কিন্তু সবথেকে বড় যে প্রশ্ন যে এনসিপি কিংস পার্টি কিনা, এনসিপি সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে কিনা, সেটির তো পরিষ্কার উত্তর তো এখনো আসলে পাওয়া যায়নি। এটার প্রথম পরিষ্কার উত্তর দেওয়াটা আমাদের জন্য কঠিন। আর এটাতে বের হবেনই বা কিভাবে? এটা থেকে আপনারা এই তকমা থেকে বের হবেন কিভাবে? সেটা প্রথম বিষয় হলো যে আপনি মানে আমাদের তরফ থেকে সরকারের সাথে যেরকম সম্পর্ক, বিএনপির সাথে আমি ভুল করে না থাকলে সরকারের সাথে ওইরকমই সম্পর্ক। আসলে কি তাই? আসলে কি তাই? মানে বিষয়টা ওইরকমই, মানে এটা আসলে খুব একটা আপনি এদিক ওইদিক ভাইবা মনে করেন যে বিএনপির সাথে যা এনসিপির সাথে আমি শেষ করি, আমি শেষ করি। হ্যাঁ, মনে করেন যে এইখানে আসলে আমাদের সাথে গভর্নমেন্টের পার্টটা করত, আমাদের সাথে গভর্নমেন্টের পার্ট হলো আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা যারা আন্দোলনের ফেসে ছিলেন, আন্দোলন লিড করেছেন, তাদের 2 জন এই মুভমেন্টে সরকারে রয়েছেন। এর বাইরে আপনি মনে করেন যে যে সরকার পদ্ধতি যেভাবে চলমান রয়েছে, যেই সরকার যে পদ্ধতিতে চলছে, সেইখানে আসলে আমাদের হস্তক্ষেপ কতটুকু। যেমন সাপোজ মনে করেন আমরা জুলাই প্রোক্লেমেশন চেয়েছি, জুলাই প্রোক্লেমেশন চাওয়ার পরে ডক্টর ইউনূসের চেম্বার থেকে কিন্তু বলা হয়েছে, কার্যালয় থেকে বলা হয়েছে যে তারা সকল পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে এটা জুলাই প্রোক্লেমেশন রেডি করবে। কিন্তু দেখেন আপনি, জুলাই প্রোক্লেমেশন কিন্তু হয় নাই। আমরা জুলাইয়ের যে এই আন্দোলনের যে একটা বৈধতা যে আমরা তৈরি করতে চেয়েছি, সেটা কিন্তু আমরা পাই নাই। ফলে আমরা যদি সরকারের পার্ট হইতাম, তাহলে তো নিশ্চয়ই আমরা সেই দাবিগুলোই তুলতাম যেগুলো সরকারের সরকারের পৃষ্ঠপোষকতা নিচ্ছেন। এই কথাটির অ্যানসারটা আসলে কি হবে? সরকারের পৃষ্ঠপোষকতা নিচ্ছেন বা সুযোগ সুবিধা নিচ্ছেন? আমি বলতে চাই যে আসলে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পৃষ্ঠপোষকতা বা মনে করেন এটার একটা মানে আমি আসলে এটাকে আমি যদি এখন বলি আপনাদের যে আপনারা যদি কোনো তথ্য প্রমাণ থাকে বা যদি আসলে প্রমাণ থাকে আমাদের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো জায়গায় স্টেপ নেওয়ার, আমরা কিন্তু সিরিয়াস মার্চ করি। যেমন সাপোজ মনে করেন ঢাকা পোস্টে একটা নিউজ আসলো আমাদের একজন যুগ্ম সদস্য সচিবের নামে, আমরা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ইন্টারনাল আমরা ডিসিপ্লিনারি কমিটি করেছি, সেই কমিটি মুভ করেছে, কথা বলেছে, এবং দেখেন যে শেষ পর্যন্ত সেখান থেকে কিন্তু বেরো হয়েছে যে নিউজটা আসলে একটাই মানে উড়ো খবরের উপর তৈরি করা একটি নিউজের আসলে সত্যতা নিয়েও প্রশ্ন এসেছে। ফলে আমরা কিন্তু ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা আমাদের জায়গায় চেষ্টা করছেন, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং আমাদের জায়গায় যেহেতু আমরা এমন একটা জায়গায় এই মোমেন্টে প্লে করছি যেখানে যারা রাজনীতি করছেন তাদের একটা লম্বা সময়, তাদের ইনস্টিটিউশনের শক্তিশালী অনেক, আমরা সেখানে অনেক নতুন, কম সময়ে ফলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে যে একেবারে আমাদের ভুল হচ্ছে না সেটাও না, আর ভুলটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা ভুল করতে করতেই শিখবো আর কি। এটা মনে করেন ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি হিসেবে নিশ্চয়ই আমরা
খুব কম সময়ের মধ্যেই নিজেদের তৈরি করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, সরকারের সাথে এনসিপির যে সম্পর্ক, বিএনপিরও সেই সম্পর্ক, আপনি কি আসলে তাই মনে করেন? আর এই যে তারা কিছু বিষয়, তারা তো কিছু মানে বিতর্কের বিষয়গুলো তারা কিন্তু স্পষ্ট করেই বলছে যে তারা কিংস পার্টি নয়, তারা সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিচ্ছে। আপনি কি স্পষ্ট হতে পারেন এই বিষয়গুলোতে? আমি স্পষ্ট নই, এবং আমি অনেক একটা ছোট্ট রাজনৈতিক পাঠ আমার জুনিয়র হিসেবে দিচ্ছি। রাজনীতিকে একটু বেশি দেখার আমি রাজনীতি অত করেছি তা না, কিন্তু দেখার সূত্রে বলছি। রাজনীতিতে ফ্যাক্ট একটা জিনিস, রাজনীতিতে পারসেপশন আর একটা জিনিস। একটা উদাহরণ দিই, মানে বিজেপি গোরক্ষা করে, মানে গরু রক্ষার জন্য তাদের বিরাট সুনাম আছে, তাই না? অনেক লোক কিন্তু এটা বিশ্বাস করে তাকে ভোটও দেয়। কিন্তু ভারত পৃথিবীর টপ বিফ রপ্তানিকারকদের একটা, সেটা কিভাবে সম্ভব হয়? তাই না? তার মানে গোহত্যা হচ্ছে এবং এটা ইনক্রিজ করছে তাদের সময়। মহিষের মাংস বলে সিল দিয়ে দিয়ে তারা পাঠাচ্ছে, কিন্তু প্রচুর গরুর মাংস ওখানে যাচ্ছে। কিন্তু দেখেন, মানুষের কাছে ও পারসেপশনটা তো তৈরি করতে পেরেছে। রাজনীতি কিন্তু এরকমই। সেজন্য আমি বলছি যে এটা আমি না বলার চাইতে দে শুড রাদার ট্রাই টু ফাইন্ড যে মানুষ মনে করে কেন। আমার কাছে মনে হয় মানুষ মনে করে। আচ্ছা, কেন করছে? আমি একটা ইন্টারভিউর ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি সেটা একটু পড়ি। একটা অংশ উনি অনেকক্ষণ কথা বলেছেন ছাত্রদেরকে নিয়ে। একটা জায়গায় উনি বলছেন এরকম, এই পরিস্থিতিতে তারা রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব শক্তি ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সব কিছুরই পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। ছাত্রদেরকে ওয়েল উইশার হিসাবে উনি দেখতেই পারেন, দেখা উচিত আমাদের প্রত্যেকে। তারা যারা আছেন তারা আমাদের একটা মানে এই সময়ের নায়ক। আমি প্রায় বলি যে ওনারা যদি দল করে ফেল করেন, ওনাদের নানান দুর্নামও হয়, ওনারা যে ইতিহাসটা তৈরি করেছেন সেটির নায়ক তো আসলে তারা, এটা ইতিহাসে থেকে যাবেন। আমরা এরপর অন্য কাজ নিয়ে চেঁচামেচি করবো। শেখ মুজিবের মুক্তিযুদ্ধের পরের সময়টা নিয়ে আমরা প্রচুর ক্রিটিক করি নাই, করেছি, কিন্তু এর আগ পর্যন্ত উনি যা করেছেন এটা তো আমরা ডিসকাস করা যাবে না, একদমই তাই। ব্যাপারটা এরকম একইভাবেই। এখন ডক্টর ইউনুস বলছেন, খেয়াল করুন, যে এটা তাদের করতে হবে, তারা রক্ত দিয়ে যা অর্জন করেছে তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো নিয়ে যাবে। তার মানে ধরুন আমি বলি, একটা নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে এখন পর্যন্ত পারসেপশন হচ্ছে বিএনপি জিতবে, তাই তো? ঠিক। মানে বিএনপি কি এটা রক্ষা করবেন? এটা প্রধান উপদেষ্টা বলছেন। এটা ছাত্রদেরকেই রক্ষা করতে হবে, এবং এই মুভমেন্টের পেছনে ছাত্রদেরই রক্ত আছে। বিএনপি, জামায়াত, শিবির, সাধারণ মানুষ কারোর রক্ত নাই। এবং বিএনপি 15 বছর থেকে কত রক্ত দিয়েছে তালিকাটা বিরাট। সো প্রধান উপদেষ্টা নিজে ইগনোর করছেন এই জিনিসটা। নাম্বার 2, বিভিন্ন ইনফর্মাল জায়গায় বিএনপি সমর্থিত লোকজন আছে, আই এগ্রি, কিন্তু ক্যাবিনেটে থাকা ইজ ডিফারেন্ট। আমি এরকম একটা অ্যানালজি যদি বলি, ধরুন 3 জন উপদেষ্টা ঘোষণা করলেন আমরা বিএনপিতে যাব, সিদ্ধান্ত নিচ্ছি। যদি আমরা বিএনপিতে যাই, তার আগে আমরা উপদেষ্টা পরিষদ থেকে রিজাইন করব। খেয়াল করি এই সিস্টেমটা কি আমি এগ্রি করব? আমি করব, এটা কি এনসিপি এগ্রি করবে কিনা? কিন্তু ওনারা ঠিক এই কাজটাই করছেন। 3 জন ছিলেন, 1 জন এসেছেন এবং বলছেন বাকি 2 জনও দলে আসতে পারেন, তবে তার আগে তারা রিজাইন করে। তার মানে ওনাদের হার্টে এনসিপি নিয়ে উনি সরকারে আছেন। জনাব নাহিদ ইসলামও মানে জাস্ট কয়েকদিন আগে রিজাইন করলেন, তার 2 মাস আগে থেকে কি আলোচনা হচ্ছে না উনি দায়িত্ব নিচ্ছেন? নিশ্চিতভাবে উনি একটা দলের মধ্যে আসবেন, সেইটা নিয়ে উনি ক্যাবিনেটে। এমন তো না যে নাহিদ ইসলাম কিছুই জানতেন না দলের ব্যাপারে, তিনি যুক্ত হচ্ছেন সেটি জানতেন, এটা তো সুযোগ নেই এটা বলার। আরো কয়েকটা ব্যাপার বলি। আমরা ওভারল্যাপিং দেখি, যেমন ধরুন 31 ডিসেম্বর যখন 2টো সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তারা প্রক্লেমেশনের ঘোষণা দিল। ফাইন, বাইরে থেকে দিতেই পারেন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের ফেসবুকে সেটা নিয়ে স্ট্যাটাস দিলেন, পরে সরকার সেটা ডিনাই করলো যে না এটা ওনাদের বিষয়, তার বিষয়। আমরা তো ওভারল্যাপিং দেখছি। আচ্ছা, আরেকটা বলি, ক্যাবিনেটে জনাব নাহিদ ইসলামদের থাকা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সমালোচনা করেছেন যে নিরপেক্ষতা হারাবে। তো জনাব নাহিদ ইসলাম একটা দীর্ঘ জবাব দিয়েছেন, না দিলেই ভালো হতো, কিন্তু উনি ওনাদেরকে ইন্ডিকেট যেহেতু করেছে উনি দিতেও পারেন, উনি তো সরকার। ওটা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য মানে ব্যক্তি যারা তখন পাওয়ারফুল, তারা স্ট্যাটাস দিয়েছেন, এবং আমি নাম তুলেই বলে জনাব সার্জিস আলম ওটা শেয়ার করে বলেছেন এটা দিনে 3 বার করে 7 দিন পড়তে হবে, মানে প্রেসক্রাইব করি না আমরা ওষুধের মতো করে করেছেন। অর্থাৎ যেখানে পরিষ্কার হওয়ার কথা, করার কথা, সেখানে বিষয়গুলো আরো বেশি ওভারল্যাপ হয়ে যাচ্ছে। সরকার মানে নাহিদ ইসলাম তো সরকার, এবং তাদেরকে ইন্ডিকেট করেছেন মির্জা ফখরুল ইসলাম, উনি জবাব দিতেই পারেন। এটাকে অন্য সংগঠন যেটা দুটো আছে ওরা কেন অন করছে? এটা কেন অন করছে?
এই প্রশ্নের উত্তরগুলো So, overlapping এর কথা বলছি, এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। চোখের সামনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছেন, তার প্রশ্ন, আচ্ছা দর্শককে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। অনেক, আপনি কি 1 মিনিটে এই প্রশ্নের উত্তর দিতে চান? আমার মনে হচ্ছে আপনি প্রস্তুতি নিচ্ছিলেন, আপনি তাহলে এটা যদি উত্তর দিতে চান দিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি বিরতিতে যেতে চাই। প্রথমত বিষয় হলো যে এরকম যে ওভারল্যাপিং এর ঘটনা, বা আপনি যদি এই পুরো ঘটনার যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা আসলে বিচার করা জরুরি। আমরা আসলে যেই পরিস্থিতির উপর দিয়ে গিয়ে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হয়েছে বা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে, এটা কিন্তু কোনো স্বাভাবিক পরিস্থিতি ছিল না। বা মনে করেন যে এরকম মানে হিস্ট্রিতেও বাংলাদেশে ঠিক এরকম ছিল না যে এইভাবে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হচ্ছে। আপনি যদি চিন্তা করেন 5 তারিখ যেই মোমেন্টে সরকার ফল হচ্ছে বা আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা আর নেই, সেই মোমেন্টে কিন্তু নাহিদ ইসলামের প্রথম এসে বলতে হয়েছে যে আমরা সেনা শাসন মানি না। মানে আমরা যে পরবর্তী আলাপে যাব তার মধ্যেই কিন্তু এই রাষ্ট্রের ভিতরে অনেক কিছু হওয়া শুরু হয়ে গেছিল। ফলে আমাদের কিন্তু ওইখান থেকে প্রথম আওয়াজটাই দিতে হয়েছে আমরা সেনা শাসন চাই না, আমরা আরেকটা 111-এর প্রেক্ষাপট চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তার ডেমোক্রেটিক্যাল স্পেসে আলোচনার মাধ্যমে ঠিক করবে বাংলাদেশের সামনের জায়গাটা কোথায় হবে। এখন যখন এই আলোচনাটা শুরু হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে আমরা যারা বার্গেনিং করব, আমাদের তো আসলে কোনো পরিচয় নাই। আমাদের সরকারের মধ্যে 3 জন উপদেষ্টা থাকতে পারে, কিন্তু মনে করেন যে আমরা যারা মুভমেন্টটা করেছি বিভিন্ন জায়গায়, আমরা যারা মুভমেন্টে রোল মেক করেছি বা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বার্গেনিংটা করব কিভাবে? কারণ আমাদেরকে তো বিচ্ছিন্নভাবে আপনি যদি একটু দ্রুত শেষ করতে পারেন। আচ্ছা, বিচ্ছিন্নভাবে ভাগ হচ্ছে। ফলে যেভাবে আমাদের এই পার্টি ফর্মের ঘটনাটা ঘটতে হয়েছে, আমরা যেভাবে আমাদের রাজনৈতিক দলটি গঠন করেছি, সেই রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া বা যে সময়, সেই সময়টা আসলে খুব একটা গতানুগতিক সময় ছিল না। ফলে এইখানে অনেক কিছুই আসলে টাইমের নেসেসিটি মেইনটেইন করার জন্যই আসলে আমাদের করতে হয়েছে। আপনারা এসব করেছেন। একটি শিরোনাম ছিল যে সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিভেদ সৃষ্টি না করার কথা বললেন রাজনৈতিক নেতারা, কিন্তু সংস্কার এবং নির্বাচন ইস্যুতে কিন্তু আমরা এখনো মতনৈক্যে পৌঁছতে দেখছি না। এখন পর্যন্ত যদি বলি, সংস্কার প্রশ্নে দলগুলো কিন্তু একমত হয়নি। বিশেষ করে যখন আমরা ঐকমত্য কমিশনের কথা বলছি, রাজনৈতিক দলগুলোর যে মতামত চাওয়া হয়েছে সেখানে বিএনপি এখনো তাদের মতামত দেয়নি এবং তারা মনে করছে যে নির্বাচিত প্রতিনিধিরাই এসে কেবলমাত্র সংস্কার করতে পারে। এইসব কিছু নিয়ে যদি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি, এই যে মতনৈক্যে পৌঁছতে পারছে না, সেটি আসলে কি ইঙ্গিত দিচ্ছে? এটা ইঙ্গিত দিচ্ছে আমরা অবশেষে আমাদের রাজনীতিতে ফিরে এসেছি। আচ্ছা, মানে রাজনীতিতে যেটা হয় আসলে, মানে সবকিছু একমত হওয়া, আমরা একটা জায়গায় একমত ছিলাম, শেখ হাসিনাকে সরাতে হবে, ফেলে দিতে হবে, সেটি হয়েছে, পালাতে বাধ্য করতে হবে। পালাতে না, আমরা মনে হয় ওনাকে হাতেই চেয়েছিলাম, কিন্তু উনি পালিয়ে গেছেন সামহাউ। সো ওই একটা জায়গা ছাড়া আমরা দ্বিমত করব। এবং আমি প্রায় একটা কথা বলছি, সেটা হলো আমরা তো বহুদিন গণতান্ত্রিক সমাজ দেখি নাই। মানে যখনই রাষ্ট্রীয় লেভেলে কোনো কথা, ইভেন একটা দলের মধ্যেও দেখা যেত যদি ট্রু গণতন্ত্র থাকতো, ধরুন তারপর একজন প্রধানমন্ত্রী কিছু বলেছেন, দলের অন্য একজন সেটার বিরুদ্ধে কথা বলতে পারছেন, অথচ উনি যা বলতেন সবকিছুই সবাই এত জিহুজুর করেছে। এখন আমাদের কাছে এটা একটু প্রবলেম্যাটিক লাগছে এবং এখন যা হচ্ছে এইটা আসলে আমরা একমত হব না, হওয়ার উপায় নেই। তাহলে নির্বাচন কিভাবে হবে? নির্বাচন হবে দিনের শেষে আসলে নানান রকম মিথস্ক্রিয়া হবে, হয়ে একটা জায়গায় এসে দাঁড়াবো। কেন বলছি, এটা তো ফ্যাক্ট। এনসিপি যে তৈরি হলো, এনসিপি যদি 5 বছর পর নির্বাচন হয় এনসিপির জন্য ভালো। এবং এনসিপি যদি মনে করে আমি 5 বছর পর নির্বাচন চাওয়ার জন্য যা যা করার তা করব। শুধু এনসিপি কেন, বিএনপি, আমরা যখন বিপরীত কোনো শক্তির কথা চিন্তা করি, কোন শক্তি কি প্রস্তুত এখন? বিএনপি আসলে পরের দিন, মানে এখন এই মুহূর্তে মাঠে যারা যারা নির্বাচন করতে যাচ্ছে, মানে যদি 5-এর পর 6 অগাস্ট নির্বাচন হতো তখনও বিএনপি, যেমন ধরুন অনেকদের এখন কি করতে হচ্ছে, ওরা সংগঠন তৈরি করবে, ওনারা সংগঠন তৈরি করে প্রত্যেকটা সিটে ক্যান্ডিডেট খোঁজার চেষ্টা করবে। আর এই সময় বিএনপি ফাইট করছে কিভাবে ক্যান্ডিডেটকে কমানো যায়, ক্যান্ডিডেট একজন কিভাবে বেছে নেওয়া যায়, মানে 10 জন 12 জন এরকম করে হয়ে যাচ্ছে। সুতরাং তার তো প্রস্তুতি আসলে পরের দিনও ছিল, কারণ তার খুব শক্ত কম্পিটিটর আর ছিল না। আওয়ামী লীগ পালিয়েছে, জামায়াত যদি নেক্সট সবচেয়ে বড় পার্টি বলি, আমি বিশ্বাস করি জামাতের নিজেদের সম্পর্কে খুবই ইনফ্লেটেড আইডিয়া আছে আমার মনে হয়, কিন্তু জামাত আসলে বিএনপির আশেপাশেও আছে বলে মনে করি না। তো ও তো জিতে যাবে, সেজন্য বিএনপি চাইছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশনটা হোক এবং একটা রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়। রাজনৈতিক দল না হলে যে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এগুলো তো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ওনারা রাজনৈতিক দল হলেন কেন? কারণ ওনারা ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় যেতে চাওয়া কোনো খারাপ কিছু না। আমরা কেন যেন আপনি তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য এটা করছেন, আমি এই প্রশ্ন শুনেছি অনেক জায়গায়, উত্তর হচ্ছে হ্যাঁ আমি ক্ষমতায় যাওয়ার জন্যই করছি, সেজন্যই আমি রাজনীতি করি। সো তারা যে রাজনীতি করছেন একই কারণে, তো সুতরাং বিএনপি যদি দেখে তারা দ্রুত ক্ষমতায় যেতে পারে যদি ইলেকশনটা হয়ে যায়, সে চেষ্টা করবে।
সমস্যার কিছু নাই। কেউ যদি মনে করে আমি ক্ষমতায় না গেলেও একটু ভালো সিগনিফিক্যান্ট রেজাল্ট করার জন্য যদি 6 মাস আরো বেশি সময় পাই, আরেকটু বেশি 10 মাস পাই, 1 বছর পাই, তিনি সেই চেষ্টা করবেন। এখন আসলে সংস্কার আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সামনে থাকা বিষয়, আর কিছুই না, মানে মূল আপাতত- এজেন্ডা আসলে সংস্কার। আমি বলছি না কেউ সংস্কার চায় না বা শেখ হাসিনার বিচার চায় না, চায়, কিন্তু আসলে মূল উদ্দেশ্য আমি মনে করি নির্বাচনটা এগিয়ে আনা আর পিছিয়ে নেওয়া, এটি হলো মূল ইস্যু, প্রত্যেকের তার ইন্টারেস্টের কারণে। একদম। অনেকটাই এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই যে আসলে বিষয়টা সংস্কার এখন সামনে রাখা একটা বিষয়ের মতো হয়ে গেছে, কিন্তু আপনাদের সব থেকে বড় অভ্যুত্থানের পর টার্গেট ছিল যে একটা সংস্কার হবে, এমন সংস্কার যে সংস্কারের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে আসলে হাঁটবো এবং যে সংস্কারের মাধ্যমে আমরা সবাই আসলে নিজস্বতা আসলে উপভোগ করব। সেরকম আপনাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে বাংলাদেশের দ্বিতীয় প্রজাতন্ত্র বাস্তবায়ন করা। সেটি আসলে কিভাবে সম্ভব হবে? আচ্ছা, প্রথমত আমরা যেটা মনে করি যে আসলে সংস্কারটা কিভাবে হবে, সংস্কারটা মানে আমরা যে এই যে সংস্কার কিভাবে হবে এটা নিয়ে এক প্রকার জল ঘোলা হয় আর কি, এবং অনেক বেশি মানে কঠিন করে ফেলা হইতেছে বিষয়টা। আজকেও মনে তারেক রহমানও বিএনপির পার্সন তিনিও তারেক রহমানও বলেছেন যে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দেখার আসলে প্রয়োজনটা নেই। তো আমরাও মনে করি যে নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দেখার যে টেন্ডেন্সিটা তৈরি হয়েছে সেটা একটু বন্ধ হোক। এক, দ্বিতীয়ত আমরা বলতে চাচ্ছি সংস্কার আসলে কিভাবে হবে। কিছু সংস্কার আছে স্বল্প মেয়াদে, যেগুলো এখনই চাইলে হয়তোবা নির্বাহী আদেশের মাধ্যমে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব। কিছু আছে মধ্যম পন্থায়, আবার কিছু আছে দীর্ঘমেয়াদী। এখন যেই সবের সাথে সাংবিধানিক কোনো ইস্যু নেই, যেই সংস্কারগুলোর সাথে, সেগুলো কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমেই করা সম্ভব হয়। এখন আমরা যদি প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এই ব্যাপারে একমত হই যে এইগুলো যেহেতু স্বল্প মেয়াদের সংস্কার, এগুলো নির্বাহী আদেশের মাধ্যমে হবে, পরের যেই ইলেক্টেড গভর্নমেন্টই আসুক আমরা এগুলোকে ওকে করে নিব। সেটি কি আসলে করা সম্ভব এই যে ঐকমত্য কমিশনের মাধ্যমে খুব দ্রুত আমরা তো সময়ের মনে করি মধ্যে? এগুলো করা সম্ভব। মানে কি কারণে করা কঠিন হবে, কারণ আমার মনে করেন যে এই একটি সংস্কার কমিশনের মেম্বার ছিলেন জায়েদ ভাই নিজে, তো তারা একটা সার্টেন টাইম কিন্তু সবার সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে কিন্তু তারা সবার বক্তব্য অলরেডি একবার নিয়ে নিশ্চয়ই কম্পাইল করে নিজেদের আইডিয়াগুলো নিয়ে একটা জায়গায় তারা একটি কাগজ রেডি করে আমাদেরকে দিয়েছেন। তো আমরা কিন্তু অলরেডি যেই জিনিসটার উপর আলোচনা করব সেটার মধ্যে কিন্তু আমারও মতামত রয়েছে কিছু কিছু জায়গায়, হয়তোবা আমার কিছু কিছু মতামত এখানে ইনক্লুডেড হয়েছে, অথবা কিছু এক্সক্লুডেড হয়েছে। তো সেইগুলো নিশ্চয়ই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এমন না যে সংস্কারের প্রক্রিয়ায় আমরা থেমে রয়েছি, আমাদের কিন্তু এখন জাস্ট ফাইনাল স্টেপটা দেওয়া বাকি, যে আমরা কোন সংস্কারগুলো আগে করব, কোন সংস্কারগুলো পরে করব। এইবার আসেন যে আমরা গণপরিষদ নির্বাচনের কথা কেন বলছি। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি কারণ আমরা কিন্তু বারবার দেখেছি যে বিভিন্ন সময় আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 90-এর পরে একটা বিশাল বড় কিন্তু এই চুক্তি হয়েছিল যে 3 রাজনৈতিক দলের মধ্যে বা 3 রাজনৈতিক জোটের মধ্যে যে কি আমরা মানবো, কি আমরা করব না। কিন্তু দেখেন এটা কিন্তু সবাই ভুলে গিয়েছে। বা আপনি মনে করেন 111-এর গভর্নমেন্টের আমলে আপনি যাই বলেন, তাদের আমলেও কিন্তু বেশ কিছু সংস্কার ছিল, যেমন নির্বাচন কিভাবে হবে, নির্বাচনে পোস্টারিং কিভাবে হবে, বা আয় ব্যয়ের হিসাব কিরকম হবে, অনেকগুলো ছিল, কিন্তু এগুলো সব কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। ফলে আমরা মনে করতেছি যে আরেকবার যদি এই সংস্কারগুলো শুধু মানে মুখের কথায় থাকে, পরবর্তীতে যেই রাজনৈতিক সরকার আসবে সেই পুরাতন আমলাতন্ত্র, সেই পুরাতন দুর্নীতি, সেই পুরাতন লুটপাট, তাহলে যেটা হবে আর কি শেষ পর্যন্ত সেটা হলো যেমন একটা গল্প আমি বলি মানুষজনকে, সেটা হলো 19 তারিখ রাত থেকে, তো মানে 18 তারিখ দিবাগত রাত 12টা থেকে তো আপনার কারফিউ শুরু হলো, আমি যদি ভুল করে না থাকি। 18 তারিখ সকালবেলার কথা আর কি, আফতাবনগরে এই ঘটনাটি ঘটেছিল। সেটা হলো যে আফতাবনগরে আগের দিন তো প্রচণ্ড সংঘর্ষ হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাক, ইস্ট ওয়েস্টে স্টুডেন্টদের সাথে পুলিশের একটা ব্যাপক সংঘর্ষ হয়েছে। তো সেই সংঘর্ষ ধরে একটি কথা রটে যায় যে 2 জন রিক্সা চালকও এর মধ্যে মারা গিয়েছে। ফলে পরের দিন প্রচুর রিক্সা চালক আফতাবনগরের এই রাস্তায় একদম মনে করেন যে আপনার আবুল হোটেলের গেট পর্যন্ত, আবুল হোটেল পর্যন্ত রিক্সা চালকরা দখল নিয়েছিল সকাল 10টায়। তো ওইখানে একটা পুলিশ বক্স ছিল আপনার মালিবাগ রেল গেটে, তো এই পুলিশ বক্সটার কাছাকাছি চলে গেছে জনতা, পুলিশ পিছনে হটে মৌচাক মার্কেটের দিকে চলে গেছে। তো আমি পাশে দাঁড়িয়ে দেখছি এগুলো, তো একজন বৃদ্ধ চাচাকে দেখলাম, তিনি খুবই উত্তেজিত, অর্ডার করতেছেন, চিল্লাইতেছেন, স্লোগান দিচ্ছেন। তো আমি তারে বললাম যে চাচা, পুলিশ কিন্তু ফাঁকা গুলি মারতেছে, আপনার তো বয়স হয়েছে, আপনি হঠাৎ করে পড়ে যাবেন, আপনি গলিতে আসেন। তখন সে আমার দিকে তাকায় আমাকে বলল যে গুলি খেলে সমস্যা নাই, গুলি খেলে ভালো, কালকে সকালে আর বিকাশ করতে হবে না বাসায়। এই যে মানে এই লোকগুলো কিন্তু দেখেন আরেকবার ঘরে ফিরে গেছে, কিন্তু এই আলাপগুলো কিন্তু অভ্যুত্থানের সময় ছিল। মানুষ আসলে কিসের জন্য অভ্যুত্থানে গেছে। ফলে আমার মনে হয় যে এই আলাপগুলো আসলে মার্কেটে আনা উচিত, আলোচনায় আনা উচিত, এবং এইগুলো সমাধানের যত রকমের একটা
পরিকল্পনা নেওয়া উচিত, যেটা ঐকমত্য কমিশনের মাধ্যমে যদি এটা নেওয়া হয় তাহলে আমরা মনে করি যে আসলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, নতুন নতুন দল আবারও আসছে, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আসছে আরেকটি সংগঠন, দু একদিনের মধ্যেই যেটি ঘোষণা হতে পারে। কমিটি তৈরি হয়েছে 70-80 জনের, মানুষের প্রত্যাশার কথা তারা বলছেন, শহীদ পরিবারের কথা বলছেন, আহতদের সর্বোচ্চ অগ্রাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলছেন। সেটি ছাড়াও আগামীকাল ইনসাফ জিন্দাবাদ স্লোগান নিয়ে আরও একটি দল আসছে, যারা যেখানে আছেন সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা এবং সাবেক আমলারা আছে, এবং আপামর জনতার জন্য এটা উন্মুক্ত থাকবে। এই যে নতুন নতুন দলগুলো আসছে, সেটি রাজনীতিতে আসলে কি ধরনের বার্তা দিচ্ছে? আমি খুবই চমৎকার পদক্ষেপ হিসেবে দেখব। মানে যত বেশি সম্ভব দল আসবে ততই ভালো। এর মধ্যে প্রায় সবাই ঝরে যাবেন, প্রায় সবাই, মানে আমি বেশিরভাগ বলছি না, আচ্ছা, মানে 90-95 গুনবো আমরা, একটা দুটো, যদি একটা দুটো দলও দাঁড়িয়ে যায় আমাদের জন্য অনেক কিছু। সেজন্য যত বেশি সম্ভব আমাদের সামনে অপশন আসবে, যত বেশি সম্ভব চেষ্টা আছে সেগুলো দেখতে চাই। আমরা চাইবো এর মধ্য থেকে একটা দুটো, একটা মানে দেশে আসলে আমাদের এখনকার যে সিস্টেম মোটামুটি একটা দ্বিদলীয় ব্যবস্থা থাকে, কিন্তু এর বাইরে যদি আরো একটা দুটো দল থাকে যারা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ধরুন এনসিপি সহসা নির্বাচিত হওয়ার মতো ভাবে না হোক, কিন্তু যদি 10 বছরের মধ্যে সে এমন সংখ্যক সিট পায় যে সে অনেক ক্ষেত্রেই তাকে ছাড়া সরকার গঠন হচ্ছে না, এটি অনেক বড় ব্যাপার। যত নতুন দল আসবে দ্যাটস ভেরি গুড। কিন্তু একটা কথা একটু আমি বলে রাখা জরুরি, সেটা হচ্ছে হয় না মাঝে মাঝে এক ধরনের হুজুগ তৈরি হয়, এটার আবার একটা প্রবলেম আছে, প্রবলেমের দিকটাও বলি। যখন অনেক দল আসছে, মানুষজন গেল, কিন্তু কয়েকদিন পর দেখা গেল আসলে তারা ঠিক সেই অর্থে রাজনীতি করতে আসে না। রাজনীতি কিন্তু খুবই কঠিন কাজ, মানে খুবই টাফ কাজ, এটা মানতে হবে। এক এক রকমের স্কিল, মানে একটা স্বৈরাচারকে ফেলাও খুবই টাফ, মানে এই যে তরুণরা ফেলেছেন এর মানে এই না যে ওনারা রাজনীতিতেও কিন্তু সফল হবেন। দুইটা আলাদা স্কিল, দুইটা একই স্কিল না। ঘর ভাঙার স্কিল আর ঘর গড়ার স্কিল কিন্তু ভিন্ন, ডিফারেন্ট। সো ওইটার মানে তা না। তো প্রচুর দল হলো কিন্তু ব্যর্থ হলেন, এটাও আবার একটা পারসেপশন কিন্তু দিতে পারে যে বাংলাদেশের নতুন দল আর হবে না, এই পারসেপশন। অনেকটাই 1/11-এর সময়ও বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হয়েছিল, নির্বাচনের আগে অনেক দল হবে, অনেক কিংস পার্টি হবে বিএনপিকে ধ্বংস করার জন্য, কিন্তু তা সম্ভব না। যারা বিএনপির ধ্বংস করতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। এই বার্তাটা কি কাদের জন্য? এটা কি আপনাদের জন্য ছিল? প্রথমত বিষয় হলো যে আমার মনে হয় না এই বার্তাটা আমাদের জন্য। কারণ হলো প্রথমত বিষয় হলো বিএনপি একটা বাংলাদেশে বড় রাজনৈতিক দল। আপনি যদি বিএনপির উপর গত 15 বা 16 বছরের যে নির্যাতন, সেই নির্যাতনে টিকে থাকাটা, এটাও কিন্তু একটা বড় বিষয়। আমার বিশ্বাস এই জায়গায় আমরাই তো দেখেছি, মনে করেন যে ছাত্রদলের অনেক ভাই, অনেক বন্ধু বা ছাত্রদলের পরিচিত, আমরা দেখেছি যে তারা টিএসসিতে আসতে পারছেন না, বা টিএসসিতে আসছেন, কেউ না কেউ ছাত্রলীগের তাকে দেখেছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরকম প্রচুর ঘটনা মনে করেন যে আমরা রেগুলার দেখেছি। এই সময় আমরা দেখেছি মনে করেন যে অনেক রাজনৈতিক দলই কিন্তু আসলে আমরা দেখেছি যে এক প্রকার শেখ হাসিনা সরকারের সাথে টাই আপে চলে গেছে, বা তারা নিজেদেরকে গোপন করে ফেলেছে সরকারের সাথে, সরকারের বিভিন্ন অর্গানে ঢুকে তারা টাই আপে চলেছে। কিন্তু বিএনপি কিন্তু দেখেন এই 17 বছর কিন্তু তারা স্টে করেছে। এবং আপনি যদি 2024-এর নির্বাচনের আগেও লক্ষ্য করেন, বিএনপি যে মুভমেন্টটা ক্রিয়েট করলো, এই মুভমেন্টটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ সারা ফেলছিল। আমি ভুল করে না থাকলে 28শে নভেম্বর বিএনপির ওই সমাবেশটা ছিল, অক্টোবর সমাবেশটা ছিল। সেই অক্টোবরেও সেই 28শে অক্টোবরের পরে মানে ওই সমাবেশে যে হামলা এবং তার পরবর্তীতে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, ফলে মনে করেন যে বিএনপির উপর যে অত্যাচারটাই বিএনপিকে ফেস করতে হয়েছে, এই বিএনপিকে আসলে মনে করেন যে এত সহজে কেউ মনে করেন যে ডিসলভ করে দেবে, ধ্বংস করবে, এটা আমাদের মনে হয় না, এটা আমরা বিশ্বাসও করি না। এই সংশয়টা বিএনপির এখন কেন আসলে তৈরি হচ্ছে, সেটা কি আপনি দেখেন? একটা তো বিষয় হলো খুব সিম্পল, বিএনপির যদি হিস্ট্রি দেখেন, বিএনপি একটা লং টাইম বাংলাদেশের রাজনীতি করেছে, তারা বিভিন্ন সময় বা ফেজ তারা আসলে পার করেছে। সো তাদের নিশ্চয়ই নিজেদের কোনো একটা অভিজ্ঞতা বা পুরাতন কোনো একটা বাজে অভিজ্ঞতা থেকে তারা ভাবছেন যে এখানে হয়তো বা কিছু একটা হতে পারে বা কোনো একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু আমার মনে হয় না যে আসলে ওই রকম সংশয়ের জায়গা এই মুভমেন্টে রয়েছে। আমরা একটা গণতান্ত্রিক স্পেসে রয়েছি, সবাই গণতন্ত্র তার চর্চাটা করুক। নতুন রাজনৈতিক দল আসলে, যেটা জায়েদ ভাই বলেছেন, আমিও একমত যে যত রাজনৈতিক দল আসবে, যত নতুন পন্থার রাজনৈতিক দল আসবে, এটা বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক পরিচয়, এটার জন্য আসলে ভালো কম্পিটিশনটা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ, অনেকটাই ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।